যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, তাই তার থেকে মানুষের প্রত্যাশাও বেশি থাকে। কিন্তু খেলোয়াড় মাশরাফি আর রাজনীতিবিদ মাশরাফি যে এক বিষয় নয়, তাই নিজের থেকে চাইলেও অনেক কিছুই করতে পারেন না। 2024 সালে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন নিয়ে সব খোলাসা করে কথা বললেন মাশরাফি বিন মুর্তজা। বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল। দীর্ঘ 1 মাসের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ ঘোষণা করে ভারতে পালিয়ে যায়। এরপর উত্তর হয়ে ওঠে বাংলাদেশ, বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফিও। মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ, কারণ মাশরাফি ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদের পক্ষে কোনো কথাই বলেননি, এমনকি ছাত্রদের নিয়ে কোনো স্ট্যাটাসও দেননি। এটাই ছিল মাশরাফির অপরাধ। এতদিন মাশরাফি চুপ করে থাকলেও এবার তার নীরবতা ভাঙলেন। অবশেষে সব খোলসা করলেন ভিডিওতে। মাশরাফি নিজেই জানিয়েছেন কেন তিনি নীরব ছিলেন এই আন্দোলনে। মাশরাফি বলেন, এখন আসলে সব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি। অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে কথা যদি বলতেই হতো, তখন কোটা সংস্কারের আন্দোলনের পক্ষেই বলতাম। ছাত্রদের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল ছাত্রদের দাবি পূরণ হবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু খুব দ্রুত পাল্টে গেছে। ভাবছিলাম যে আমি যদি কিছু লেখি বা মন্তব্য করি, সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে। হতে পারে আমার একটা স্ট্যাটাসের কারণে আন্দোলনের গতিপথ পাল্টে যাবে বা আরো ত্বরান্বিত হবে, এবং সেক্ষেত্রে আমি ঝামেলায় পড়ে যেতাম। তাই বলতে চেয়েও বলতে পারিনি, কারণ দলের চাপ ছিল, আর আমি ওই দলের অধিনায়ক ছিলাম না। এটা ঠিক যে আমি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দল, সে দলের অধিনায়ক বা সহ অধিনায়ক বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও ছিলাম না। আওয়ামী লীগ নামক এই দলের অধিনায়ক ছিলেন শেখ হাসিনা, আমি নই। সহ অধিনায়ক ছিলেন ওবায়দুল কাদের সাহেব, আমি ছিলাম না। তাই আমি নিজের থেকে চাইলেই এটা করতে পারতেছিলাম না, কারণ আমি একজন সংসদ সদস্য। পদে বহাল থেকে চাইলেও অনেক কিছু করা যায় না, যদিও অনেক কিছু করতে মনে চায়। এটা ঠিক, আমি সরাসরি কিছু করতে পারিনি, তবে আমার পরিবারের অন্যদেরকে আমি এই আন্দোলনে থাকতে অনুপ্রাণিত করেছি। অনেক কিছু ভাবছিলাম, কিন্তু সব মিলিয়ে আসলে কিছু করতে পারিনি। আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি, চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা সেটা ভেবে দেখতে। সেই শুরুর দিকে চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটা করতে পারিনি। আমি যা চেয়েছি আমি তা করতে পারিনি। আসলে সব মিলিয়ে আমি ব্যর্থ হয়েছি। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি। এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধু শুধুই হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা, সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল, যে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, সত্যি কথা। আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না। বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল, যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়। দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম, দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম।
তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যাপার। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না, সত্যি কথা, মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না। বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়। কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়ক না, আমি আমার দলের সহ অধিনায়ক। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মন্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি, আমি হয়তো বা পারি। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো, সবকিছু স্বাভাবিক হইতো, বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে, এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, রাইট? কিন্তু সেটা কি আদৌ করা সম্ভব ছিল? মানে সেটা প্রথম ভাবার বিষয়। আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলন, যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। মেয়ে এসে ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না, আমার বাবা আমাকে আটকায়নি। পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে, সবাই জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে। এটা তো খুব স্বাভাবিক, বাংলাদেশের সবাই যেখানে বলছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।